সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান, রাজনীতির বাইরে নয় কিছুই। রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। একটি রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংগঠন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই নির্বাচনে বিজয়ীরা সরকার গঠন করে। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তাহলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং অধিকার আদায়ের মধ্য দিয়ে জনগণকে নতুন করে একটি স্তরে উন্নীত করার যে দায়িত্ব, সেটি কতটুকু দায়িত্ব পালিত হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কতটা তা করছে। দেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা হওয়া এই প্রাচীন রাজনৈতিক দলটি আগামী 23শে জুন তাদের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আরও যেসব রাজনৈতিক দল ছিল তার অনেকগুলো এখন বিলুপ্ত প্রায়। টিকে থাকা অনেকগুলো দল তাদের প্রভাব হারিয়ে জনমানস থেকে বিস্তৃত হতে চলেছে। আবার নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হলেও তারা অনেকগুলোই ঝরে গেছে সূচনা পর্বেই। সব রাজনৈতিক দলই কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, সেই উত্তর খুঁজতে চাই আমরা বিশ্লেষণটা যদি এমনও করি যে সামরিক জান্তার হাত ধরে যেসব রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল সেই সব দলও দেশের মানুষের কাছে পৌঁছতে পেরেছে। জনসমর্থন নিয়েই তারা এখন শক্ত অবস্থানে আছে। ভোটের রাজনীতিতে এসব দল অনেকটাই শক্তিশালী। আবার যথেষ্ট ভোট নাই, কিন্তু ভোটের রাজনীতিতে সহযোগী শক্তির ভূমিকা থেকেই এখন জোটগত রাজনীতির একটি ভালো অবস্থাও আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে, দেশের রাজনৈতিক দলগুলো কি তাদের কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারছে? দলগুলো কি জনসাধারণের চাওয়া পাওয়া পূরণ করতে পারছে? আবার দীর্ঘকাল রাজনীতি না করেও হঠাৎ করে দলে যুক্ত হয়ে ক্ষমতার স্বাদ নেওয়া রাজনীতিকের সংখ্যা এখন অনেক বেশি। তাই রাজনীতিতে এখন হাইব্রিড শব্দের প্রচলন ঘটেছে। রাজনৈতিক দল তাদের অতীত জনমুখী চরিত্র হারিয়ে ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার প্ল্যাটফর্ম কিনা, সেই প্রশ্ন এখন বেশি করে সামনে আসছে। তাই আমরা উপসংহারের এবার বিষয় ঠিক করেছি, রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। উপসংহারে এই আলোচনায় আমরা এই মাসের সূচনা থেকে এই ধারাবাহিক আলোচনাটি শুরু করেছি। গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন অধ্যাপক ডক্টর হারুন রশিদ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডক্টর আবু সাইদ, জিএম কাদের, ব্যারিস্টার আমিরুল ইসলাম, অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, নজরুল ইসলাম খান, পঙ্কজ ভট্টাচার্য, ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মঞ্জুল হাসান খান। আজকের পর্বের আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বের আলোচনার বিশেষ অংশগুলো। জনগণের চিন্তা চেতনা, আদর্শ, মূল্যবোধ সেটাকে ধারণ করা এবং যেটা হলো মেইন স্ট্রিমিং পলিটিক্স যেটা বলি, সেটাকে ধারণ করে ৬৭ বছর শুধু টিকে থেকে থাকে নাই, মূল ধারা হিসেবে কিন্তু টিকে আছে। ওই অর্থে জিয়াউর রহমান যতটা গণতন্ত্রী মনা ছিলেন, ওনার বিএনপির পরবর্তী নায়করা গণতন্ত্রের বর্ণনা, তারা ওটার সাথে জনগণকে তাদের পার্টিকে সম্পর্ক রাখেন নাই। রাজনৈতিক দলের যদি সরকারের সাথে বেশি ঘেঁষে যায় কিংবা অভ্যন্তরে প্রবেশ করে, তাহলে অসভ্য চক্রের জন্ম হয়। সেই অশুভ চক্র যখনই জন্ম হয় দলের ভিতর, তখন দল শক্তিশালী হয় না, বরং দল এবং সরকার দুটি দুর্বল হয়। স্বাধীনতার পর থেকে যে কোনো সরকার, যে কোনো দল, সব দলই মোটামুটি ডিক্টেটোরিয়াল ওয়েতেই চালু ছিল, এখনো আছে। যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলি যে গণতন্ত্রের অভাব, এটা আমাদের স্বভাবজাত চরিত্র, আমাদের সংস্কৃতির মধ্যে এটা আছে যে আমরা রাজা বাদশার আন্ডারে থাকতে পছন্দ করি, আমরা বড় ভাইয়ের আন্ডারে থাকতে পছন্দ করি, আমরা বাপের আন্ডারে থাকতে পছন্দ করি। ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ে এবং জেলা থেকে শুরু করে দেশের পর্যায়ে তাদের ভাবমূর্তিটা কি? অতএব এই ভাবমূর্তিটা একটা মানুষের ভিতরে রাজনীতির একটা ধারা হিসাবে মূর্তিমান একটা অবস্থা দাঁড়ায়। তো সেই জায়গাটাতে যদি আপনি না যেতে পারেন, তাহলে পরে দলের যে প্রতিষ্ঠানগত যে ভিত্তি, সেটা দুর্বল হতে থাকে। বাংলাদেশে অন্তত অনুপঙ্খ বিচারে সবচেয়ে বড় এবং সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। জনসমর্থন ভিত্তিক আরো দুটো দল আছে, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর একটা হচ্ছে জাতীয় পার্টি। এখন আমি দুর্মুখের মতো মন্তব্য করলেও বাস্তব সত্যটি হচ্ছে এই দুটো দল হিসেবেই বিবেচিত হতে পারে না, এই জন্যে যে সেনা ছাউনিতে দুটো দলের জন্ম। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি দাঁড়াতো, তাহলে এই জায়গায় হয়তো বাংলাদেশের সামরিক শাসন আসতো না। ব্যক্তির প্রভাব বা এক ব্যক্তির প্রভাব এত বেশি থাকলে সেটা প্রতিষ্ঠান হয় কিনা আমি জানি না। গণতন্ত্র এবং একটা রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া
দুটা কিন্তু পাশাপাশি চলে। যদি গণতন্ত্র না থাকে তাহলে এই প্রাতিষ্ঠানিক রূপ নেওয়াটা খুব কঠিন। এই বাংলাদেশে এই যে একবার রাজাকারের সরকার আর একবার মুক্তিযুদ্ধের সরকার যে অবস্থায় আমরা ফেলে দিয়েছি, এই অবস্থার পরিবর্তন হতে হবে। যারা অগ্রসর চিন্তা করে তাদের কিন্তু সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনা এলেই ওই যে একটা প্রাতিষ্ঠানিক দল হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। শুরু করছি উপসংহারে আজকের আলোচনা। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং জহিরুদ্দিন স্বপন। আমি জহিরুদ্দিন স্বপন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সংসদ সদস্য ছিলেন, রাজনীতিতে আছেন, ছাত্র অবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, এবং এই যে দলের কথা আমরা বলছি যে দলটা প্রতিষ্ঠান হলো কিনা, প্রতিষ্ঠান হিসেবে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন তারা ঘটাতে পারলো কিনা, আপনার বিশ্লেষণ কী করে? বাংলাদেশের সকল রাজনৈতিক দল যদি আমরা দেখি, তার কতগুলো রাজনৈতিক দল আমরা প্রতিষ্ঠান হিসেবে বলতে পারি কিনা, আর প্রতিষ্ঠান থেকে যাওয়ার জন্য কোনো রকম প্রক্রিয়াও আপনি দেখেন কিনা, দলের ভিতরে থেকে বা দলের বাইরে থেকেও আপনার অবস্থান ছিল সবসময় এবং আপনি বিশ্লেষণের মধ্যে থাকেন, নিজে রাজনীতি করেন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে, এবং আপনার মাধ্যমে ডিবিসির কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের এই অনুষ্ঠানের প্রতিপাদ্যে আপনারা নির্বাচিত করেছেন। এবং আমি মনে করি যে এই আলোচনা এবং এই আলোচনার ফলাফল বাংলাদেশের রাজনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক অবদান রাখবে। দ্বিতীয়ত, আমি প্রথম আপনাদের চ্যানেলে আসলাম। আমি আপনার ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের। হ্যাঁ, আমি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাই, আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। বাংলাদেশের রাজনৈতিক দল বা যে কোনো দেশের রাজনৈতিক দল যেখানে গণতন্ত্রের চর্চা হয়, যেখানে নির্বাচনের চর্চা হয়, সেখানে রাজনৈতিক দলগুলি মূলত সেই আধুনিক রাষ্ট্রগুলিতে পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। কারণ নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের পরে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে আনঅফিসিয়ালি বিবেচনা করি। কিন্তু এই সবগুলি প্রতিষ্ঠানকে মূলত তার ভূমিকা শেষ পর্যন্ত কিন্তু বাস্তবায়ন করার দায়িত্বটা চলে যায় রাজনৈতিক দলের হাতে। কারণ রাজনৈতিক দলই শেষ পর্যন্ত রাষ্ট্রের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়, রাষ্ট্রটা পরিচালনা করে, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে। মজার ব্যাপার হচ্ছে যে রাষ্ট্র যেরকম একটা প্রতিষ্ঠান যে ফর্মেই থাকুক না কেন, আধুনিক রাষ্ট্রকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে হয়। তার সে যত সবলই হোক অথবা যত দুর্বলই হোক। সোমালিয়া একটা রাষ্ট্র, আবার মার্কিন যুক্তরাষ্ট্র অথবা স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলি আধুনিক রাষ্ট্র, তাও কিন্তু একটা রাষ্ট্র, যদিও প্রাতিষ্ঠানিক অনেক দুর্বলতা আছে। কিন্তু আরও দুর্বল দিক হচ্ছে যখন অপ্রাতিষ্ঠানিকভাবে একটা রাজনৈতিক দল এরকম একটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়, তখনই কিন্তু একটা সমস্যা দেখা দেয়। এবং সেই সমস্যার কারণেই দেখা যায় যে রাষ্ট্রকে রাজনৈতিক দল ঠিকভাবে পরিচালনা করতে পারে না। সেই সময় তো রাষ্ট্র ফেইল্ড স্টেটে পরিণত হয়। হ্যাঁ, তখন রাষ্ট্র একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়, অথবা রাষ্ট্র নিজেই পাগলা ঘোড়া যেমন তার আরোহীকে ফেলে দেয় তেমন করে ফেলে দেয়। এবং ওরকম একটা অনিয়ন্ত্রিত ঘোড়ার উপরে যিনি আরোহী থাকেন, তিনি যেমন তখন না পারেন ওখানে বসে থাকতে, আবার ভয় পান পড়ে গেলে যদি উল্টো আরো বাগে খেয়ে ফেলে অথবা ঘোড়ার পায়ের আঘাতপ্রাপ্ত হন। ফলে তখন ওই দলগুলিও কিন্তু এরকম একটা বিপদে পড়ে। এবং সে কারণে দেখা যায় যে প্রাতিষ্ঠানিক চেহারা না নিয়ে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যায়, তার পতনটা কিন্তু খুব অনাকাঙ্ক্ষিত এবং খুব নির্মম হয়। আমরা যদি খুব দীর্ঘভাবে ইতিহাসটা চর্চা করি এবং রাষ্ট্রবিজ্ঞানের এই পর্বগুলিকে যদি আমরা একটু নির্মোহভাবে যদি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কিন্তু দেখব যে অনেক জনপ্রিয় দল, অনেক জনপ্রিয় নেতা, তারা কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার আগে প্রাতিষ্ঠানিক আচার আচরণের মধ্য দিয়ে এক ধরনের জনপ্রিয়তা এবং ক্ষমতা পরিবর্তনের যে পর্বটা ওটা তৈরি করতে পেরেছেন। কিন্তু যখনই ক্ষমতা পরিচালনার প্রশ্ন দেখা দিল, আমলাতন্ত্র পরিচালনা করতে হচ্ছে, সামরিকতন্ত্র পরিচালনা করতে হচ্ছে, আধুনিক বিশ্বে জাতি রাষ্ট্রগুলিকে একটি বৈশ্বিক সংস্থা হিসাবে জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, দেশের মানুষের চাহিদা পূরণ করতে হচ্ছে, দেশের মানুষের চাহিদা, বৈদেশিক মিত্রগুলির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে হচ্ছে, এবং এই কাজগুলি করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একদিকে সেই প্রতিষ্ঠানগুলিকে সময়োপযোগী করার একটা কাজ করতে হচ্ছে, অপরদিকে সেই প্রতিষ্ঠানগুলিকে
নেতৃত্ব দেওয়ার একটা যোগ্যতা, দক্ষতা তাকে প্রমাণ দেখাতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু এই যোগ্যতাটির প্রয়োজন ছিল না। সেখানে কিন্তু মেধো যোগ্যতাই যথেষ্ট। আন্দোলন, সংগ্রাম, এবং বিশেষ করে আমাদের মতো দেশগুলিতে যেখানে আপনার উপনিবেশ বিরোধী রাজনীতির আবহাওয়া, কালচার রয়ে গেছে। এবং শুধু তাই না, এমনকি প্রধান নেতা নেত্রী বা বেশিরভাগ নেতা নেত্রীদের কথা বলার ধরনের মধ্যে আপনি দেখবেন যে একটা উপনিবেশ বিরোধী যে রাজনীতির কালচার, দেখিয়ে দেব, ক্ষমতা ছাড়ো, এটা করো, ওটা করো, ধমকা ধমকি, এবং কে কত বেশি রাষ্ট্রশক্তিকে ধমক দিতে পারলো সে তত বড় নেতা, সে তত বেশি জনপ্রিয়। বিরুদ্ধে কার কথা, এস্টাবলিশমেন্ট ক্যারেক্টারটাই কিন্তু বড়। বিকজ আমরা কিন্তু অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের যে কালচারটা, ওটার মধ্যে ওই হ্যাংওভারের মধ্যে কিন্তু আমরা এখনো রয়ে গেছি। ফলে আপনার ওই হ্যাংওভারটা না কাটানোর ফলে আমাদের মতো দেশগুলিতে রাজনৈতিক দলগুলি আপনার এই ধরনের প্রতিষ্ঠান হিসেবে কিন্তু গড়ে ওঠে নাই। এর ফলে কিন্তু ক্ষমতার বাইরে থেকে সে এই ধরনের বিশেষ করে জাতীয়তাবাদ বা ধরেন ধর্মভিত্তিক যে সমস্ত বিষয়, অথবা আরও সহজ সরল যে বিষয়গুলি সাধারণ মানুষকে নাড়া দেয়, এই ধরনের বিষয়গুলিকে নাড়াচাড়া করাটাই কিন্তু ক্ষমতার যাওয়ার আগের প্রধান কাজ। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু এটা প্রধান কাজ না। সে কারণেই কিন্তু দেখা যায় যে ক্ষমতায় যাওয়ার পরেই কিন্তু সেই বিদ্রোহী নেতা, তাকে দেখা যায় কিন্তু অনেক বেশি ভারসাম্যের মধ্যে ঢুকতে হয়। কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দলের মন মেজাজ হয়ে যায় অন্যরকম। আবার যদি অপেক্ষাকৃতভাবে অর্থনৈতিকভাবে দুর্বল দেশ হয়, তখন যেহেতু জনগণের কল্যাণ করার মতো যথাযথ অর্থনৈতিক সামর্থ্য থাকে না, ফলে তখন আবার কিন্তু জনগণের মধ্যেও কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্নের কারণে কিন্তু ওটাও বুমেরাং হয়ে দেখা দেয়। ফলে এটা কিন্তু সম্পূর্ণই একটা ভিন্ন চেহারা। সেজন্যই আপনার রাজনৈতিক দলগুলিকে এই দূরদর্শিতা নিয়ে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের মতো একটা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা, নেতৃত্ব দেয়া, রাষ্ট্রের বাইরেও যে প্রতিষ্ঠানগুলি আছে, বিশেষ করে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের বাইরেও গণমাধ্যম, আর এখন তো আরও একটা বড় ফ্যাক্টর যুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি যে অনেক নেতারাই বিষয়টি সম্পর্কে অনেক অ্যাওয়্যার, অনেক সচেতন। সেটি হচ্ছে আপনার আধুনিক তথ্য প্রযুক্তির সংযোগ। এবং আপনি এই চ্যানেলে কথা বলছি, এবং সর্বশেষ একটা পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে বাংলাদেশের প্রায় শতকরা আপনার ৭৫% লোক কিন্তু টেলিভিশন দর্শকের আওতায় চলে আসছে। 11 কোটি মানুষ কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে, সামাজিক গণমাধ্যমের সঙ্গে সকলেই কিন্তু সবসময় যোগাযোগ করে। ফলে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা হিসেবে ফলে রাজনৈতিক নেতা ব্যক্তি হিসাবে আগে যত বেশি একবার দেখা হয়েছে, হ্যান্ডশেক করেছি, বক্তৃতা শুনেছি, এই কারণেই একজন রক্তে মাংসের নেতা বা মানুষকে মানুষ যেভাবে খুব একটা দেবতার পর্যায়ে নিয়ে যেত, এটা কিন্তু এখন আর সম্ভব হবে না। এই বিষয়ে শফিউল আলম ভূঁইয়া বক্তব্য, আমি শফিউল আলম আপনাকে শুরু করতে বলবো, তার আগে একটু অভিনন্দন জানাতে চাই যে আজকে আপনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। শিক্ষক হিসেবে, আমাদের টেলিভিশনের আলোচক ব্যক্তিত্ব হিসেবে আপনাকে আমরা পেয়েছি, কিন্তু আজকে আপনি যখন আমাদের এখানে আসলেন তখন আপনি একটা রাজনৈতিক দল, আনুষ্ঠানিকভাবে একটি দলের সদস্যপদ গ্রহণ করেছেন। হয়তো সেজন্য আজকের অনুষ্ঠানটা প্রসঙ্গক্রমে আপনি সেটি মিলিয়েও বলতে পারবেন যে তাহলে এই যে দলের প্রাতিষ্ঠানিকীকরণ, দল প্রতিষ্ঠান হওয়া, যিনি স্বপন বললেন যে নেতারও প্রতিষ্ঠানের একটা ব্যাপার আছে, শুধু একবার হাত মিলালেই সেই নেতাকে আর নেতা হিসেবে মানুষ রাখবে না। হয়তো আপনি কি চ্যালেঞ্জ অনুভব করেন বা দলের জন্য আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ যে আমি আজকে একজন প্রাথমিক সদস্য হয়েছি। কেন প্রাথমিক সদস্য হয়েছি? আপনি যদি আওয়ামী লীগের ইতিহাস দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে। তারপরে ধরেন আমি যদি অতীতে নাও যাই, যে বাংলাদেশের জন্মের পরেই যে সাম্প্রতিককালে উন্নয়নের সবচাইতে বড় মডেল যেটি ডিজিটাল বাংলাদেশ, সেটিও কিন্তু আওয়ামী লীগ প্রবর্তন করেছে, যেটি স্বপন ভাই বলছিলেন যে তথ্য প্রযুক্তির যুগ। আজকে তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে আমরা যে নতুন যুগে প্রবেশ করেছি, সেটিও কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেটি তার সঙ্গে কিন্তু প্রশ্নটা, সেই পুরাতন দল, সেই ঐতিহ্যবাহী দল, সেই মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কতটা প্রতিষ্ঠান হলো? হ্যাঁ, সেটাতে আমি যাচ্ছি যে সেটা কতটা প্রতিষ্ঠান হলো। এখন রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিকীকরণ বলতে আমরা কি বুঝি, এই জায়গাটার আসলে সুরাহা হওয়া দরকার। একটা তো আমি এটাকে দুইভাবে দেখি, একটা হলো যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের দিক থেকে, আরেকটি হলো আপনার দলীয় গণতন্ত্রের দিক থেকে, যে দলের কর্মকাণ্ড পরিচালনার দিক থেকে। তো আমি যদি আপনার রাজনৈতিক দলের জনমানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটাই দেখি,
ধরেন বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানের নির্যাতনে বন্দী ছিল, সেইখান থেকে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন রাষ্ট্রের জন্ম দেওয়ার ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ যে সংগ্রাম পরিচালিত করেছে, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছে। তারপরে ধরেন যখন বাংলাদেশ সামরিক শাসনের কোষাগারে আপনার পর্যবসিত হয়েছিল, সেই সামরিক শাসনের করাতল থেকে উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছে। তারপরে আপনি যদি আসেন যে আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে, ধরেন আওয়ামী লীগ 3 টার্মের মতো ক্ষমতায় আছে, বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে 3 টার্ম, আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে অল্প কিছু সময়ের জন্য, সবকিছু মিলিয়ে এখন সবথেকে বেশি সময় রাষ্ট্র পরিচালনা আওয়ামী লীগ। আপনি যদি এই বর্তমান সরকারের পারফরমেন্সকে মূল্যায়ন করেন, যে আপনি অর্থনৈতিক দিক থেকে যদি শুরু করেন, যে অর্থনীতি থেকে শুরু করে মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে যে বর্তমানে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলেছে, এখন আপনি জাতিসংঘের কাগজপত্র যদি ঘাটেন এবং মূল্যায়ন করেন, বাংলাদেশ কিন্তু আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পূরণের ক্ষেত্রে আজকে বাংলাদেশ, জাতিসংঘ বলছে বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা মডেল, এবং তার স্বীকৃতি হিসেবে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ কর্তৃক অনেকগুলো পুরস্কারে ভূষিত করা হয়েছে। তো সেই অর্থনৈতিক উন্নয়ন, আপনি যদি আমাদের জিডিপির প্রবৃদ্ধি দেখেন ক্লোজ টু 7%। তারপরে আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেন, ফ্লাইওভার থেকে শুরু করে যত ধরনের আপনার রোডস অ্যান্ড হাইওয়ে হয়েছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হচ্ছে। আমি শুধু জানতে চাই যে আপনি কি সরকারের পারফরমেন্স আর দলের সফলতা একসাথে মিলিয়ে দেখেন কিনা? না, অবশ্যই মিলিয়ে দেখি, কারণ সরকারকে পরিচালনা করে রাজনৈতিক দলের নেতৃত্বেই তো সরকার পরিচালিত হয়। তো সেই কারণে যে আপনি যখন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হচ্ছে কে? যেই দলটি সরকার গঠন করেছে সেটিই তো ব্যর্থ হয়। এই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে তো এই যে দলটি ক্ষমতায় থাকে তাকে গুরুত্ব দিতে হয়। তো আমি এই যে কন্ট্রিবিউশন, যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আওয়ামী লীগের কন্ট্রিবিউশনের কথা বলছিলাম। এবারে আসি যে রাজনৈতিক প্রক্রিয়া এবং রাজনৈতিক দল হিসেবে এখন বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি বাংলাদেশের গণতন্ত্রকে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে কম্পেয়ার করিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আওয়ামী লীগ কিন্তু তুলনামূলকভাবে, আপনি যদি অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করেন, একটা নির্দিষ্ট মেয়াদে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে, আওয়ামী লীগের জেলা সম্মেলন, তারপরে আপনার তার থানা সম্মেলন, সমস্ত সম্মেলনগুলো হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নেত্রী নির্বাচিত হয়েছে, সেই বিষয়টা কন্টিনিউ করেছে। তবে আপনি যদি পার্টি ডেমোক্রেসির কথা বলেন, যে হ্যাঁ, পার্টি ফোরামে আরও অনেক বেশি আলাপ আলোচনা হওয়া উচিত, বিশেষ করে পার্টির দৃষ্টিভঙ্গি, পার্টির যে ম্যানিফেস্টো যখন প্রবর্তিত হয়, এগুলোর আরও অনেক থ্রেড বেয়ার ডিসকাশন হওয়া উচিত। এখন সেই ডিসকাশনটা করার জন্যে পার্টির যে নেতাকর্মীদের যে রাজনৈতিক যোগ্যতাটা থাকা দরকার, তাদের যে রাজনৈতিক প্রশিক্ষণটা থাকা দরকার, অনেকাংশেই কিন্তু সেটি নেই। সেটি না থাকার কারণটা কি? না থাকার কারণ হলো বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাই তো বেশ ভঙ্গুর। কারণ বাংলাদেশ তার জন্মের পরে ৭৫ সালে জাতির জনককে যখন হত্যা করা হয়, তারপরে বাংলাদেশ 2 দশক সামরিক শাসনের অধীনে ছিল। তারপরে ইভেন আপনি 2007 থেকে 2009 এই সময়টাও কিন্তু এক ধরনের আধা সামরিক শাসনও আমরা বলতে পারি, যে সামরিক বাহিনী পিছনে থেকে মার্শাল যদি সামরিক বাহিনী, এই যে এইভাবে যে আপনার রাষ্ট্র পরিচালিত হয়েছে, তার ফলে গণতান্ত্রিক দলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সামরিক শাসনের যারা ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় গিয়ে আপনার দল ভেঙে নতুন দল তৈরি করেছেন, বিভিন্ন দল থেকে টেনে হিস্ট্রি লোক নিয়ে এসে চাপ দিয়ে আপনার নতুন দল তৈরি করেছেন, যেটি আপনি সূচনা বক্তব্যে বলছিলেন তাদের দলও পপুলার হয়েছে, সেটি ঠিক আছে। কিন্তু যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, দল ভাঙার রাজনীতি হয়েছে। তো এই যে পার্টি ডেমোক্রেসির ক্ষেত্রে যে গণতান্ত্রিক চরিত্রটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আপনার লিটারেসির বিষয়টা আছে আমাদের এখানে, যে আমাদের দেশে যেহেতু লিটারেসির হার অনেক কম ছিল। যেমন ধরেন আমাদের দেশে আপনি গ্রামেগঞ্জে যান, আপনি চা স্টলে যান, মানুষ রাজনীতি নিয়ে আলাপ করে এবং সবাই রাজনীতি নিয়ে এক ধরনের কমেন্ট করে। রাজনীতি আমাদের এখানে বড় একটা উপজীব্য বিষয়, কিন্তু সত্যিকার অর্থে যে রাজনৈতিক বিশ্লেষণ, পড়াশোনার মধ্য দিয়ে যে রাজনীতিতে আসা, সাধারণ জনগণ নয়, যারা রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের সংগঠনে আছেন, তারা কতটা রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত, আমি প্রশ্নটা শুনবো, তবে বিরতির পর। এবং তার আগে আমি জহিরুদ্দিন স্বপনের কাছে আমার প্রশ্ন থাকবেন, যেটি শফিউল আলম ভূঁইয়া বলেন যে দলের পারফরমেন্স এবং সরকারের পারফরমেন্স যখন একটি দল ক্ষমতায় থাকে বা বাইরে থাকে, সেটি কিভাবে দেখেন? আমরা দুজনের কাছে দুটি প্রশ্ন থাকলো, ফিরবো বিরতির পর।
আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো। আমরা শুনছিলাম শফিউল আলম ভূঁইয়ার কথা। আমি তার আগে একটু জহিরুদ্দিন স্বপ্নকে যেটি শফিউল আলম ভূঁইয়া বললেন যে সরকারের পারফরমেন্স এবং দলের ভূমিকা এই দুটিকে মিলিয়ে দেখা, বা আমরা অনেক সময় আবার এরকম সমালোচনা করি যে দল যদি সরকারে ঢুকে যায় তাহলে সেটা কি দাঁড়ায়। যদি আমি জহিরুদ্দিন স্বপ্নের বক্তব্য শুনবো, তারপর আমি এই সরাসরি উত্তরটাতে যাওয়ার আগে আমি জনাব শফিউল আলম ভূঁইয়ার একটা বক্তব্যকে একটু লিঙ্ক হিসাবে ধরে নিয়ে বলতে চাই যে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রক্রিয়ার যে ব্যত্যয় ঘটেছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, বা দলের বহির্ভূত সরকারগুলি যে এসছে, এটাকে আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢালাওভাবে এটাকে দায়ী করি যে এই কারণেই আমরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারি নাই। ব্যাপারটা কি তাই, নাকি রাজনৈতিক দলগুলি প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে নাই বলেই অরাজনৈতিক প্রক্রিয়ার প্রশ্নগুলি এসেছে, বা অরাজনৈতিক শক্তি ক্ষমতা দখল করতে পেরেছে? 47 সনে জিন্নার মৃত্যুর পরে পাকিস্তানের ঘটনাগুলিকে আমরা দেখি, লিয়াকত আলী খানের মৃত্যু, পরবর্তীতে 58 সনে সামরিক শাসন জারি করে আইয়ুব খানের ক্ষমতায় আগমন, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব যে রাজনৈতিক দল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে নাই বলেই কিন্তু একই সঙ্গে যদি আমরা তুলনা করি জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের যে প্রক্রিয়াগুলি, যখন ভারত তার প্রতিষ্ঠানগুলিকে দাঁড় করছে, তার পার্লামেন্টকে দাঁড় করছে, তার বিরোধী দলকে দাঁড় করছে, তখন পাকিস্তান ভেঙে যাচ্ছে, তখন কিন্তু পাকিস্তান উল্টা বরং ভেঙে যাচ্ছে। সেখানে বরঞ্চ আপনার খুব সাধারণ মানের মধ্যমানের আমলা, বগুড়ার মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলীর মতো লোকেরা, লিয়াকত আলী খানের মতো নেতা বিদায় নেওয়ার পরে তারপর সামরিক আমলাতন্ত্র আর এই আমলাতন্ত্ররা মিলে এটাকে দখল করলো, ইতিহাস তাই বলে। তার মানে এটা কিন্তু প্রমাণিত যে রাজনৈতিক দল যদি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে না ওঠে তাহলে তাকে অনিবার্যভাবে এই পরিণতি বহন করতে হবে। সেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা যতবার আপনার অরাজনৈতিক সরকার বা সামরিক সরকার বা অনির্বাচিত সরকার আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি, তারা যতটা বেশি দায়ী তার সাথে কিন্তু বেশি দায়ী আমরা রাজনীতিবিদরা। এবং প্রথমেই আমাদের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে আমরা রাজনীতিবিদরা আমাদের রাজনীতির দলকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার কারণে, যেমন ধরেন আমরা এখনো যখন এই আলোচনা করব তখনও কিন্তু আমাদের প্রধান মনোযোগ হচ্ছে আগামী নির্বাচনে কিভাবে ক্ষমতায় থাকা যায় আর কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। এবং এই কাজ করতে গিয়ে এই প্রতিযোগিতার অসুস্থতার কারণে কিন্তু গোটা রাজনৈতিক প্রতিষ্ঠানটা কিন্তু ভেঙে যাবে। এবং সঙ্গত কারণেই অবাক হওয়ার কোনো কারণ থাকবে না যদি দেশে আবারও কোনো একটা অনির্বাচিত সরকারের ক্ষমতায় আগমনের শর্ত পূরণ করি, সেটা কিন্তু আমরাই করব। অতীতে কিন্তু আমরাই করেছি, রাজনীতিবিদরাই করেছি, বিদ্যমান রাজনৈতিক দলরাই করবে। অতএব আমার প্রথম আমার কনক্লুশনটা হলো এই যে পলিটিক্যাল পার্টিগুলিকে ইনস্টিটিউশন হিসাবে গড়ে তোলার একটা কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির ক্ষমতায় থাকার কাজ যদি অর্ধেক হয়, আর অর্ধেক কাজ হচ্ছে তাকে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। আবার যে দলটি সরকারের বাইরে আছে তারও তাই সেম, আমি সব পলিটিক্যাল পার্টির কথাই বলছি, কারণ তা নাহলে সে পারবে না এটা। দ্বিতীয়ত হলো যে আমাদের যে প্রসঙ্গটা, যে আপনি যে প্রশ্ন আসেন, যখনই আপনি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন তখনই কিন্তু একটি রাজনৈতিক দল সরকার পরিচালনার কাজটাকে সে তার অর্ধেক কাজ মনে করবে, কিন্তু রাষ্ট্র বিনির্মাণের কাজটাকে এটাকেও সে কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ মনে করবে। কারণ রাষ্ট্র বিনির্মাণের কাজটা যদি তার কাছে গুরুত্বপূর্ণ না হয় তাহলে সে কিন্তু সস্তা জনপ্রিয়তার জন্য আপনার নামতে 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 পরেরটা পরে হবে, শুধুমাত্র জনপ্রিয়তার জোয়ারে কিন্তু সে ভেসে যাবে। এবং কর্মীদের বা নেতা কর্মীদেরকে যেহেতু চুক্তিবদ্ধ ক্ষমতায় তারা এনেছে, ক্ষমতায় রাখতে হবে, তাদেরকে খুশি করার জন্য কিন্তু তখন একটা আমি আগেই বলেছি আপনার এই যে বিষয়টা আপনি নির্ধারণ করেছেন, এখানে কিন্তু আমি যদি একটা দলকে প্রতিনিধিত্ব করে কথা বলি তাহলে কিন্তু এই বিষয়টার সঠিক আলোচনা হবে না। কারণ কোন দল ভালো, কোন সরকার ভালো, এটা হলো একটা আলোচনা। আর হচ্ছে সামগ্রিকভাবে গত 47 বছরের বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দল যে গড়ে ওঠে নাই, গড়ে যে উঠতে হবে এটা কিন্তু আমরা সকলে স্বীকার করি। কেন গড়ে ওঠে না এটা কিন্তু আমাদের আলোচনা। অতএব সেক্ষেত্রে আমি মনে করি যে আওয়ামী লীগ, বিএনপি সহ সমস্ত দলেরই আমাদের ঐক্যমত থাকা দরকার যে এই ব্যাপারে আসলে কেন গড়ে ওঠে না এটা যেমন সত্য, কিভাবে গড়া যায় ওটাই আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। আমি সেই জায়গা থেকেই কিন্তু কথাগুলি বলছি আপনাকে, এবং আমি বিশ্বাস করি যে আপনার চ্যানেল কর্তৃপক্ষ ওই উদ্দেশ্যেই এই বিষয়টাকে নির্ধারণ করেছেন। সেই কারণে আমি আবারও ফিরে আসছি, সরকারের সার্থকতা, সরকার কত করেছেন এটা কিন্তু, যেমন দেখেন যদি প্রতিষ্ঠান হিসেবে গড়ে না ওঠে শুধুমাত্র সরকারের, আইয়ুব খানের পতন হলো 69, 68 সনেও সে তার ক্ষমতায় আগমনের 1 দশক পূর্ণ করেছে। এবং আপনার আমি তখন ছোট স্কুলের ছাত্র, বাট আমার স্পষ্ট মনে আছে যে কি জাঁকজমকপূর্ণভাবে
আপনার এই অনুষ্ঠানটা করা হয়েছিল আইয়ুব খানের উন্নয়নের 1 দশক পূর্ণ করা, অথচ তার 1 বছর পরে তার করুণ পরিণতি হয়েছে। একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যদি শুধুমাত্র একটা সরকার পরিচালনা করার কাজে ব্যস্ত থাকে এবং সেই সরকার যদি রাষ্ট্র এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলিকে সে যদি জাগ্রত না করে, তাহলে কিন্তু তার খেসারত তাকেই দিতে হবে। আমি দেশ আপনি সাম্প্রতিক কালের কথা যদি বলি, আমি শফিউল ভাইকে সেটি ধরে একটু আলোচনা বলবো যে তাহলে 1991 সালে 10 বছরের সামরিক শাসন পরাস্ত হলো আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সম্মিলিত শক্তির কাছে। তারপরে একটি নির্বাচন হলো, যেটাকে আমরা সংসদীয় গণতন্ত্রে ফেরারও কিন্তু একটি সোপান বলে আমরা 1991 সালের পঞ্চম সংসদকে আমরা বলি। কিন্তু তারপরে 5 বছর ক্ষমতা পরিচালনা করার পরে বিএনপি জনপ্রিয়তা শেষ হলো, তারা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হলো। আবার 1996 সাল থেকে 2001 সেটাও কিন্তু একই রকম, 5 বছর সরকার পরিচালনা করার পরও আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে জয়ী হতে পারে না। তাহলে এই সরকার এবং দল, আজকেও যদি আপনি একদম দেখেন যে আজকে সারা দেশের আওয়ামী লীগ নেতাদেরকে ডেকে আনা হলো, প্রধানমন্ত্রী এবং দলের সভানেত্রী, দলের সভাপতি উনি বক্তৃতা দিলেন। আমরা কি খুব বেশি দলের নেতাদের কিছু শুনলাম আওয়ামী লীগের এই বর্ধিত সভায়? আপনি যদি একটু মিলিয়ে বলেন। হ্যাঁ, আমি সেটাতে যাওয়ার আগে স্বপন ভাই যে আলোচনাটার সূত্রপাত করেছেন সেই জায়গাটা আরো কিছু একটু অ্যাড করা দরকার। যেমন ওই যে সামরিক শাসন কি দলীয় দল প্রাতিষ্ঠানিকভাবে না দাঁড়ানোর কারণে এসেছে নাকি না আপনার সেটা আসার কারণে দলের ক্ষতি হয়েছে? তো সেই জায়গাটায় ধরেন হামজা আলাবির একটা চমৎকার ব্যাখ্যা আছে। পোস্ট কলোনিয়াল স্টেটগুলোকে ব্যাখ্যা করার সময় হামজা আলাবি যে বিষয়টার উপর আলোকপাত করেছেন, বিশেষ করে এই যে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে থাকার ফলে আমাদের যে এই যে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে রাজনৈতিক দলগুলো যেভাবে দাঁড়িয়েছে তার চাইতে অনেক বেশি স্মার্ট ওয়েতে দাঁড়িয়েছে বিউরোক্রেসি, সেটা আপনার সামরিক বিউরোক্রেসি এবং আপনার মিলিটারি বিউরোক্রেসি, তো বেসামরিক এবং সামরিক বিউরোক্রেসি। তো যখন মার্শাল ল আসে, সামরিক বিউরোক্রেসি আমাদের সাধারণ রাজনৈতিক দলগুলোর চাইতে অনেক বেশি স্মার্ট থাকার কারণে কিন্তু তারা ক্ষমতা দখল করে এবং অনেক দিন ক্ষমতায় থাকে, এবং বন্দুকের নলও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে যখন সামরিক শাসন থাকে না, এই যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে দুর্বলতাটা যেটা দাঁড়ায়, যে রাজনৈতিক নেতৃত্ব, আপনি যদি এখনও খোঁজ নিয়ে দেখেন যে অনেক জায়গায় রাজনৈতিক নেতৃত্ব আপনার সামরিক বেসামরিক আমলাতন্ত্রের চাইতে অনেক বেশি অযোগ্য অনেক ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে যোগ্য। যেমন ধরেন এই যে আপনি যে প্রশ্নটিতে এসছেন যে রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে যায় কেন, আজকে যদি আপনি আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে দেখেন, টপ লিডারশিপ এবং সারা দেশে যে লিডারশিপ আছে দুইটার কোয়ালিটির মধ্যে কিন্তু ব্যাপক একটা পার্থক্য। যে টপ লিডার যদি আপনার টপ কোয়ালিটি হয়, আপনার এই যে অঞ্চলগুলোতে যে লিডারশিপ থাকে সেই লিডারশিপগুলো কিন্তু সেই কোয়ালিটি হয় না। আপনি নিজেই বলেছেন রাজনৈতিক শিক্ষার কথা, হ্যাঁ রাজনৈতিক শিক্ষার কথা, জনগণ সাধারণ মানুষ রাজনীতি অনেক আলোচনা করে, কিন্তু যারা দল করে তারা কতটা রাজনৈতিক শিক্ষা? সেই প্রশ্নটাতেই আমি আসছি। এই যে ধরেন যারা রাজনৈতিক নেতৃত্ব দেয় তারা পড়াশোনার দিক থেকে আপনার সেইভাবে তৈরি কিনা, ইভেন ধরেন আগের ছাত্র নেতৃত্ব বর্তমান ছাত্র নেতৃত্বের যদি তুলনা করেন, আগের রাজনৈতিক নেতৃত্ব এবং বর্তমানের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি তুলনা করেন, আপনার পড়াশোনার দিক থেকে রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় যে আগের নেতৃত্ব অনেক বেশি এগিয়ে আছে। তো বর্তমানে যারা আবার একেবারে জেনারেলাইজ করাও খুব ডিফিকাল্ট, এখন আবার নতুন জেনারেশনের অনেক নেতার জন্ম হচ্ছে যারা আপনার এই যে আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সর্ব বিষয়ে তারা একটা খোঁজ খবর রাখে, পড়াশোনা করে। তো এই যে ধরেন আপনি দলগুলো ক্ষমতা থেকে চলে যায় কেন, ক্ষমতা থেকে চলে যায় হচ্ছে আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতিতে মানুষ কিন্তু পরিবর্তনের পক্ষে অনেক সময়ই দাঁড়ায়। যে আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকার মধ্য দিয়ে অনেক বিষয়ে অনেক জায়গায় অ্যাক্সেস করে, সেটা টপ লিডারশিপ না করলেও স্থানীয় পর্যায়ে ছোটোখাটো নেতারা। কারণ আপনার ভোট কিভাবে প্রভাবিত হয়, ভোট প্রভাবিত হয় হচ্ছে আপনার এলাকায়, আপনার যে এলাকায় যে স্থানীয় নেতৃত্ব আছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। ধরেন আপনি যখন ভোট কেন্দ্রে যান, আপনি দেখেন যে আপনার পাড়ায় যে নেতৃত্ব আছে সেই নেতৃত্ব আপনাকে মানে সরকার যত উন্নয়ন করুক, যত তথ্য যদি ডিজিটাল বাংলাদেশ করুক, যদি পাবনায় ঈশ্বরদীতে মন্ত্রীর পুত্র এবং মন্ত্রীর জামাতা যদি নিজেরা দ্বন্দ্ব এবং চাঁদা বাটোয়ারা ভাগ বাটোয়ারা এবং টেন্ডারবাজি করে, তাহলে তো দলের জনপ্রিয়তা থাকবে না। এই যে ধরেন পাড়ায় পাড়ায় যদি নিজেদের মধ্যে গোলমাল থাকে এবং পাড়ায় পাড়ায় যদি ধরেন এই সরকার যে উন্নয়ন করছে সেটার সুফল যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায়। ধরুন আমি একটা সিম্পল উদাহরণ দিই, কয়েকদিন আগে আমি একটা অভিযোগ শুনলাম এক সাংবাদিকের কাছ থেকে, এই যে সরকার 10 টাকা মূল্যে চাল দিচ্ছে, তো
তো কোনো কোনো জায়গায় সে চাল নিতে গেলে ঘুষ দিতে হচ্ছে। তো এই যে ঘুষের কাজটাতে কারা সম্পৃক্ত? তো সরকারের কিন্তু একটা ভালো উদ্যোগ যে 10 টাকা মূল্যে চাল পাচ্ছে, তো সেটা নিতে গিয়ে যে কষ্টটা হচ্ছে, সেটা নিতে গিয়ে যে ঘুষটা দিতে হচ্ছে, সেটা দেওয়ার ফলে কিন্তু এই সরকারের পুরো উদ্যোগটা ভেস্তে গেল। এখন এই ঘটনাটি যদি আপনার সারা দেশেই ঘটতে থাকে বা একটা বড় অংশে ঘটতে থাকে, তাহলে কিন্তু স্থানীয় পর্যায়ে আপনার ভোট বাক্স কিন্তু খালি হয়ে যাবে। তো এইরকম ছোটোখাটো এই যে বিষয়গুলো, যেটা আপনার কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রে বসে খেয়াল করতে পারছে না, বা যে এমপিরা আছেন বা উপজেলা চেয়ারম্যান বা আপনার জেলা পরিষদ চেয়ারম্যান যারা আছেন, তারাও হয়তো গ্রাসরুটে খেয়াল করছেন না। এই বিষয়টাতে যদি নজরদারি না করা যায়, এটার একটা বড় প্রভাব আপনার ভোট বাক্সে আমি একটু বিরোধী যাবো। আপনি সঠিকভাবে তুলেছেন, এই নজরদারি কি দল করবে না সরকার করবে? আবার দল সরকারে আসার জন্য সেটি একটি সমস্যা। আমি জহিরুদ্দিন স্বপনের কাছে প্রশ্নটা রেখে বিরোধীতে যাব। আবার বিরোধী দলে আছে, সরকারে নাই, কোনো রাষ্ট্র ক্ষমতা পরিচালনার মধ্যে নেই। তারপরেও আমরা যদি প্রধান বিরোধী দল দেখি, আমরা সেখানেও আমরা দেখছি যে বিরোধী দলে থাকা সত্ত্বেও দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নিজেরা মারামারি করছে। আমরা এই গত 2 সপ্তাহে যদি দেখি, আমরা বরিশালে বড় মারামারি হয়েছে, রাজশাহীতে হয়েছে, তারা এখন কোনো ক্ষমতায় নাই, কিন্তু দল বিরোধী দলে সবাই অনেকটাই ভালনারেবল, সরকারের বিরুদ্ধে অভিযোগ, হামলা মামলা, কিন্তু নিজেরা ঐক্যবদ্ধ না, নিজেরা মারামারি করছে। যদি মিলিয়ে বলেন বিরতির পর শুনবো আপনার কাছে। দর্শক, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমরা জহিরুদ্দিন স্বপনের কাছে প্রশ্ন করে বিরতিতে গিয়েছিলাম যে সরকারি দলের তো একটা দেখি আমরা সবসময় হানাহানি বলেন, চাঁদাবাজি নিয়ে, টেন্ডারবাজি, সেটা একটা ক্ষমতায় থাকার গরম যদি আমরা বলি, বা নিজের স্বার্থ আদায় করা। বিরোধী থাকলেও একই হচ্ছে, সেটাই কি রাজনৈতিক দল প্রতিষ্ঠান না হওয়ার একটা দুর্বলতা নয়? না, এইটা একটা দুর্বলতার কারণ তা না, বরঞ্চ রাজনৈতিক দল প্রতিষ্ঠান হয়নি বলেই তো দুর্বলতা। প্রতিষ্ঠান হয়নি বলেই তো এই দুর্বলতা। এবং ক্ষমতায় থাকলে এই দুর্বলতা আরো বেশি প্রকাশ পায়, কারণ স্বার্থের বিষয়টা তখন অনেক বেশি সুযোগ থাকে। বিরোধী দল সেই স্বার্থের অপেক্ষায় থাকে, সেও কিন্তু সেখানে একটা কিন্তু প্রতিযোগিতা থাকে। এবং এটা খুব নির্মোহভাবে যদি রাজনীতিবিদদের একটা অংশ রাজনীতির এই দুর্বলতাগুলিকে যদি আমরা না এক্সপ্লোর করতে পারি, অথবা না ডিসকভার করতে পারি, অথবা না স্বীকার করতে পারি, তাহলে কিন্তু রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তনটা আসবে না। সেই কারণেই একজন রাজনীতিবিদদের কিন্তু দুটো দায়িত্ব। দল হচ্ছে তার বাহন, কিন্তু জনগণের জন্য কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য একটি নীতি, সেই নীতি বাস্তবায়ন করার জন্য হচ্ছে কিন্তু দল। কিন্তু সে এই প্রশ্নগুলি, জনগণ এবং নীতি, এই প্রশ্ন কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। সে তখন কিন্তু আবাহনী এবং মোহামেডানের সমর্থকের মতো একটা অন্ধ সমর্থকে রূপান্তরিত হয়ে এই বিশাল সমর্থক গোষ্ঠীকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার একটা তৎপরতায় লিপ্ত। খেলাপণ্ড হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফলে এইটা, এবং অবশ্যই একজন রাজনৈতিক নেতা যিনি রাষ্ট্রনায়ক, তার কাছে যদি এই প্রশ্নের ঘাটতি দেখা দেয়, তাহলে সেই ঘাটতির কারণে ওই দল, ওই ব্যক্তি শেষ পর্যন্ত তার ভোগান্তি ভুগতেই হবে। এগুলো আপনার আমার কিন্তু খুব জ্ঞান দিয়ে আবিষ্কার করার ব্যাপার না, এটা কিন্তু ইতিহাসের প্রমাণিত ঘটনা দুর্ঘটনা থেকেই কিন্তু কথাগুলি বলছি। আমি আগেও বলেছি, আমি আবার এই প্রসঙ্গে বলতে চাই, রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু অংশের মধ্যে এই উপলব্ধি থাকলেও খুব দুর্ভাগ্য যে আমাদের দেশে আপনার এখনো আমরা ওই সিভিল সোসাইটি গড়ে তুলতে পারি নাই, যে নিরপেক্ষরা যে দলীয় প্রতিযোগিতার এই বিষয়গুলিকে একটা জায়গায় রাখার জন্য তারা বিবেকের দায়িত্ব পালন করবেন, সেটা কিন্তু নাই। মূল্যবোধের দিক থেকে এটা একটা ঘাটতি চলে আসছে। তাতে দল ক্ষতিগ্রস্ত অবশ্যই, কারণ শুধুমাত্র একটি সভ্য সমাজে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল থাকলেই চলবে না, সেখানে অবশ্যই একটি শক্তিশালী সিভিল সোসাইটি থাকতে হবে, যে জাতির বিবেকের দায়িত্ব পালন করে, যার কোনো স্বার্থই থাকবে না। এটাও কিন্তু আমরা গড়ে তুলতে পারি নাই। ফলে আমাদেরকে কিন্তু সমস্ত জিনিসটা বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। যেহেতু আমি বারবারই বলছি, আপনি যেহেতু একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, আমি ওটার মধ্যেই থাকার চেষ্টা করছি, আমি কিন্তু অন্য কোথাও যাচ্ছি না। কিন্তু আপনি কারণ নির্ধারণ করে দিয়েছেন রাজনৈতিক দল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে কি, অবশ্যই উঠতে হবে। যতদিন তা গড়ে না উঠবে, ততদিন তাকে অতীতের যে সমস্ত অশুভ পরিণতি আমরা মোকাবেলা করেছি, না উঠলে ভবিষ্যতে সেই একই পরিণতি বহন করতে হবে। এবং আমি অবাক হব না যদি কোনো রক্তাক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে আবারও যেতে হয়, আমি অবাক হব না। এবং এটাই নির্মম সিদ্ধান্ত রাজনৈতিক, কারণ রাজনীতি একটা বিজ্ঞান, এটা কিন্তু শুধুমাত্র সাহিত্য না, এটা একটা বিজ্ঞান। ফলে এই বিজ্ঞানটা যদি রাজনৈতিক নেতারা না বোঝেন, তাহলে তাকে একই জিনিস কিন্তু তাকে আবারও মোকাবেলা করতে, এবং তাতে দল ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। দল তো ক্ষতিগ্রস্ত হবেই। এবং আমি এই প্রশ্নে আর একটা কথা বলতে চাই, দুর্ভাগ্যজনক হলেও সত্য, জামায়াত ইসলামী বাংলাদেশ কিন্তু আমাদের দেশের সবচেয়ে প্রবীণ রাজনৈতিক দল। আওয়ামী লীগের জন্ম হচ্ছে 49-এ,
মওদুদির নেতৃত্বে জামাতের জন্ম হয়েছে আপনার অবিভক্ত ভারতে 1941-এ, এবং সরাসরি আবার মওদুদ যেহেতু পাকিস্তানে গিয়েছে, সেই মওদুদির জামাতে ইসলামী কিন্তু এখানে আপনার দল গঠন করেছে। সেই অর্থে কিন্তু তারা খুব পুরনো। রাজনীতি তাদের কিন্তু ধর্মভিত্তিক, কিন্তু আপনি দেখবেন তাদের মধ্যে একটা কিন্তু প্রাতিষ্ঠানিক একটা আচরণ কিন্তু তারা নির্ধারণ করতে পেরেছে। সেই কারণেই আপনি আমাদেরকে রাজনৈতিক দলগুলিকে আমি আবারও ওই জায়গাটা আসছি যে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে যে দায়িত্ব পালন করা, শুধু সরকার হিসাবে কি করে জনগণকে খুশি রাখা যায়, কি করে ভোট কন্ট্রোল করা যায়, কি করে ভোট নিয়ন্ত্রণ করা যায়, এবং কি করে আরেকবার ক্ষমতায় আসা যায়, এবং সেই কাজটা করতে পারলে আমার নেত্রী খুব যোগ্য, আমার নেতা খুব যোগ্য, ক্ষমতায় না আনতে পারলে আমার নেতা অযোগ্য, আমার নেত্রী অযোগ্য, এটা কোনো রাজনীতির মানদণ্ড হতে পারে না। বরঞ্চ রাষ্ট্র কতটা শক্তিশালী হলো, রাষ্ট্রের প্রতিষ্ঠান কতটা শক্তিশালী হলো, নির্বাচনী প্রতিষ্ঠান, ক্ষমতার পরিবর্তনের মালিক তো জনগণ, আর জনগণ ক্ষমতা পরিবর্তনের বিষয়টিকে নির্ধারণ করবেন তার নির্বাচনী ক্ষমতার মধ্যে দিয়ে, এটাই তার রাজনৈতিক ক্ষমতা। ফলে এই ক্ষমতা প্রয়োগ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমি যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি, একটি পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় কি চায় না, তার প্রথম পরিচয় হচ্ছে যে ক্ষমতাসীন দল, যে ক্ষমতাসীন দল যে যখন থাকুক না কেন, সে নির্বাচনী প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায় কি চায় না। এটা এই কথা আমি উপলব্ধি থেকে, সমালোচনা থেকে বলছি যে আমরা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় ছিলাম, আজ পর্যন্ত কেউই নির্বাচন কমিশনকে অথবা নির্বাচন প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকী করার ব্যাপারে কোনো সততা আমরা দেখি। সেই জন্য 72 সালের সংবিধানে বলা সত্ত্বেও একটি আইন করতে পারি, এবং আমাদের এই অসততার কারণেই কিন্তু আমাদের যত দুর্ভোগ আজকে আমাদের জাতির, বা যতগুলি দুর্ঘটনা মোকাবেলা করতে হচ্ছে, তার সবটাই হচ্ছে রাজনীতিবিদরা যেহেতু জনগণের ক্ষমতা চর্চা করার জন্য নির্বাচন প্রক্রিয়াকে এবং নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে নাই, সেই কারণে রাজনীতিবিদদেরকে নির্মম শাস্তি পেতে হয়েছে, ভবিষ্যতেও পেতে হবে। যদি বলেন, আমি শুধু একটু প্রশ্ন থাকবে আমার, যে দল যদি এই খারাপ কাজ করে, আপনি যদি কথা বলছেন, তাহলে সেটা দলের নেতারা করলে সেটা তদারকি করবে কি না? সেই তদারকির প্রশ্ন যদি আসেন, তদারকি করার জন্য যে রাষ্ট্রের যে ব্যবস্থাগুলো আছে, সেই রাষ্ট্রীয় ব্যবস্থায় তদারকি হওয়া উচিত, এবং দলীয় ব্যবস্থায় তদারকি হওয়া উচিত। কারণ দলের যখন কাউন্সিল হবে, দলের নিয়মিত যখন সভা সমাবেশ হবে, সেখানে আলোচনা সমালোচনা হওয়া উচিত সেটার জন্য। তবে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরেন এই যে রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো যে প্রতিষ্ঠান হয়নি, আজকে যে রাজনীতি বারবার যে মার্শাল ল আসছে বা বিভিন্ন সময় এসেছে, এর কারণটা কি? কারণটা কিন্তু এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো না দাঁড়ানো, যে রাষ্ট্রের যে মৌলিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, ধরেন স্বাধীন বিচার বিভাগ, হ্যাঁ সাম্প্রতিককালে স্বাধীন বিচার বিভাগের ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও শতভাগ স্বাধীন বিচার বিভাগ কিন্তু আমরা পাইনি। তারপরে ধরেন আমরা কিন্তু গত 42 আমাদের যে স্বাধীনতার পর থেকে আজকে 44 বছর হয়েছে, আমরা কিন্তু সংসদকে কার্যকর করতে পারিনি। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের যে ভূমিকা বা সরকারি দলের যে ভূমিকা, সেই জায়গাটায় আমাদের অনেক ল্যাপসেস আছে। তারপরে আপনার ধরেন এই যে নির্বাচনী প্রক্রিয়া, যে আমাদের দেশের সরকার কিভাবে নির্বাচিত হবে, রাজনৈতিক দলগুলো কিভাবে ক্ষমতা গ্রহণ করবে, তার নানা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে কিন্তু আমরা গেছি, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে। তো সেই জায়গাটাও কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারিনি। তো এই জায়গাগুলোতে যদি আমরা কনক্লুশনে আসতে না পারি, তাহলে যে কোনো সময়ই কিন্তু এই যে ধরেন সামরিক অভ্যুত্থান বলেন বা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা রদবদল হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো সেই কারণে আপনার এই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করাটা অত্যন্ত জরুরি। যখন যে দল ক্ষমতায় থাকে তাদেরকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এবং সেক্ষেত্রে কিন্তু বিরোধী দলের ভূমিকাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে বিরোধী রাজনীতির ভূমিকাও কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। যারা ধরেন বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিরোধী দলে থেকেছে, বিরোধী দলে থাকার সময় রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপারে তাদের আগ্রহটা কম থাকে। আমাদের দেশে সবাই সরকারে যেতে চায়। এবং আরেকটা জিনিস হচ্ছে, ধরেন যখন নির্বাচন হয়, নির্বাচনে আমাদের রাজনৈতিক দলগুলো পরাজয় মানতে চায় না। ধরেন যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, বা এটাকে যদি আমি অবশ্যই এটাকে গেম বলতে চাই না, স্পোর্টসের সাথে এটাকে তুলনা করতে চাই না, কিন্তু আপনার নির্বাচনে তো জয় পরাজয়ের বিষয়টি আছে। তো পরাজয় মেনে নেওয়ার যে মানসিকতা, এর জন্য যেই জায়গায় আমাদের পরিবর্তন দরকার, ধরেন আমাদের পরিবার, স্কুল, কলেজ, একেবারে যে আমাদের যে ক্ষুদ্রতম ইউনিট যেগুলো আছে আমাদের সমাজের, সেই ইউনিটগুলোতেও কিন্তু গণতন্ত্রের চর্চা নাই। কারণ আমাদের
আমরা গণতন্ত্রটা এখনো শিখিনি। পরিবারে কি হয়, একজনই সিদ্ধান্ত নেন, সবাই সাথে আলাপ করে যে সিদ্ধান্ত নেন তা কিন্তু না। আমি যদি বলেছি সেই ব্যাপারে আপনার মন্তব্য দিয়ে যদি শেষ করেন, সিভিল সোসাইটির ভূমিকা। না, সিভিল সোসাইটি, বাংলাদেশের সিভিল সোসাইটি তো এনজিও বেস সিভিল সোসাইটি। তো এনজিও বেস সিভিল সোসাইটি তো সত্যিকার অর্থে গ্রামসির যে সিভিল সোসাইটির কথা বলেছিলেন, যে তারা আপনার রাজনৈতিক দল বা সরকার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বিপক্ষে জোরালোভাবে দাঁড়াবে জনগণের কল্যাণের জন্য, সেই সিভিল সোসাইটি তো আমরা এখনো পাইনি। তো সেই সিভিল সোসাইটি দাঁড় করানোর জন্য আমাদেরকে আরও অনেক অপেক্ষা করতে হবে। এর জন্যও কিন্তু লিটারেসি থেকে শুরু করে সর্বক্ষেত্রে চর্চা, আসলে কোনটা যে আগে কোনটা যে পরে সেটা বলা মুশকিল। সামগ্রিক উন্নয়নটা সাইমultaneously হতে হবে। আমরা শেষ করতে পারি। এবং আমি যেটা জহিরুদ্দিন স্বপন বলেছেন যে আসলে রাজনৈতিক দলের ব্যর্থতা যতটাই সমালোচনা করি, একই সঙ্গে সমাজের অন্যান্য অংশের, এমনকি আমি গণমাধ্যমের কথাও বলতে পারি যে সিভিল সোসাইটি এবং গণমাধ্যম সেটাও কতটুকু পালন করলো। তার মানে এই রাজনৈতিক দলের যে প্রতিষ্ঠান হলো না, তার দায় কিন্তু শুধু রাজনৈতিক দল নয়, একইভাবে আমরা রাষ্ট্রের সকল উপাদানের মধ্যেই কিন্তু আমরা তা দেখছি। আপনাদের দুজনকে ধন্যবাদ, শফিউল ভূঁইয়া এবং জহিরুদ্দিন স্বপন। নিশ্চয়ই আবারও এখনো আলোচনা আমরা পাবো সুযোগ, এবং এই মাসে আরও আলোচনা আমাদের হবে। আজকের মতো শেষ করছি উপসংহার। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল ভূঁইয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন, আপনাদের দুজনকে। এবং ধন্যবাদ দর্শক আপনাদেরও আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। দর্শক, ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়। আলোচনা করবো রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো এ নিয়ে। থাকবো অন্য কোনো অতিথি। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।